আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ভোটের আগে অথবা জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের নির্বাচিত সংসদ 270 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে বলে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ অতীতের গ্লানি থেকে মুক্তি পাবে বলে জানালেন প্রধান উপদেষ্টা। মুখোমুখি মামুনুল হক আমাদের সঙ্গে আছেন। মাওলানা মামুনুল হক, আমির বাংলাদেশ খেলাফতে মজলিস, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পক্ষ থেকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আমি সরাসরি প্রশ্নে চলে যাই আপনার কাছে। আজকে সবচেয়ে বড় ইস্যু যেটি হচ্ছে, আজকে আমরা লক্ষ্য করেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠক সম্ভবত এটি ছিল, এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তারা বেশ কিছু সুপারিশ করেছে। সেই সুপারিশ কিভাবে হবে এবং গণভোট নিয়ে কথা বলেছে, যে ভোটের আগে হতে পারে বা ভোটের দিনও হতে পারে, এরকম সুপারিশ রেখে তারা বেশ কিছু সুপারিশ তারা করেছে। এক এক দল এক এক রকম মত দিচ্ছে। কিভাবে জুলাই সনদে বাস্তবায়ন হবে আপনারাও স্বাক্ষর করেছেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে। তো আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সুনির্ধারিত আমাদের দাবি এবং আমাদের বক্তব্য রয়েছে। আমরা বেশ কিছু দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা এই দাবিতে এখন রাজপথে আন্দোলনে রয়েছে। আমাদের দাবি হলো, প্রধান দাবি হলো যে জুলাই সনদ যে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তি চূড়ান্ত হবে, সেটি জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। আগেই হতে হবে। আমরা লক্ষ্য করেছি আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ বলছেন যে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে, এবং তিনি বলছেন যে তারা কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চাইছে ঐকমত্য কমিশন। কি আপনার মন্তব্য কি আসলে বিষয়? ঐকমত্য কমিশনের অনেক মতামতের ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, যে কোনো রাজনৈতিক দলের, আমাদেরও হয়তো কোথাও কোথাও দ্বিমত থাকতে পারে। কিন্তু এখানেও যেমন ঐকমত্য কমিশন জুলাই সনদের যে আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে যে গণভোটের কথা, সেই গণভোটের ব্যাপারে কিন্তু ঐকমত্য কমিশন তারা দুটো অপশনই রেখেছে। আমরা মনে করি যে এখানে দুই অপশনের সুযোগ নেই, বরং জুলাই সনদটার ভিত্তি গণভোট এটা নির্বাচনের আগেই হওয়া উচিত। জাতীয় নির্বাচনের সাথে গণভোটকে তালগুল পাকিয়ে ফেলাটা, এটা কোনোভাবেই জুলাই সনদ যে বাস্তবায়নের জন্য এটা কোনো ভালো পদক্ষেপ হবে বলে আমরা মনে করি না। জি, প্রায় 8 মাসের আলোচনা, আপনি হয়তো নিজেও গিয়েছেন। মানে জুলাই সনদ মানে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেক্ষেত্রে আসলে ঐক্য কতটা প্রতিষ্ঠিত হলো আর কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে ঐক্য হয়েছে, তবে বেশ কিছু বড় বড় জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলো নিজ নিজ জায়গা থেকে তারা সরে আসেনি। যেমন বড় একটি বিষয় হলো দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট গঠনের জুলাই সনদে জুলাই ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে, এবং সেখানে উচ্চকক্ষ যে গঠিত হবে সেটা গঠন প্রক্রিয়া নিয়েও ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু সেখানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো এটা একটা বড় বিতর্কের জায়গা। এমনকি এই জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে সেটা নিয়েও দীর্ঘ সময় পর্যন্ত বিএনপির দ্বিমত ছিল। শেষ মুহূর্তে তারা গণভোটে সম্মত হয়েছে। আমরা অনেক আগে থেকেই গণভোটের কথা বলছিলাম, বা অনেক রাজনৈতিক দলই এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য জোরালোভাবে ঐকমত্য কমিশনেও তাদের মতামত তুলে ধরেছে। তো আমরা মনে করি যে এই মতানৈক্য থাকাটা তো স্বাভাবিক, এরপরও ঐকমত্য কমিশন চেষ্টা করেছে, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্তরিকতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ একটা আলোচনার মধ্য দিয়ে মিনিমাম একটা ঐক্যমত্যে আসার চেষ্টা করেছেন তারা। এরপর আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনের 3 মাস বাকি, সেখানে পিআর ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। আসলে আপনার দল বা আপনি আসলে পিআর ইস্যুতে জামাত বিক্ষোভ করছে, তারা এখন সরে আসছে কিনা আমার হয়তো জানা নেই,
আপনারা এটাকে সমর্থন করেন কিনা এই মুহূর্তে নির্বাচনের 3 মাস না, আগে? পিআর পদ্ধতির বিষয় নিয়ে আমাদের বক্তব্য অথবা অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য অনেক আগেই পরিষ্কার হয়েছে। পিআর পদ্ধতিটা তো জুলাই সনদ নিয়ে বা যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনের আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু পিআর পদ্ধতি অথবা নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো আলোচনার এজেন্ডা ছিল না, শেষ নাগাদও ছিল না। এবং আমরা দলীয়ভাবে বর্তমান বাংলাদেশের যে রাজনীতির বাস্তবতা, সেই জায়গা থেকে আমরা সংসদের নিম্ন কক্ষে অর্থাৎ মূল কক্ষে আমরা পিআরের দাবি এই মুহূর্তে করছি না। তবে আমরা উচ্চ কক্ষে পিআরের জোরালো দাবি করছি এবং এটা ঐক্যমত্য কমিশনেরও সিদ্ধান্ত যে উচ্চ কক্ষটা পিআর পদ্ধতিতে হবে, কিন্তু সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। তো আমরা মনে করি যে পিআর পদ্ধতির যে দাবিটা, এটা প্রধানত ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে এবং জামাত ইসলামী করছে। তো আমার কাছে মনে হয় যে এই দাবির ক্ষেত্রে জামাত ইসলামী এটা নিয়ে ততটা জোরালো পদক্ষেপ বা কোনো কর্মসূচিতে তারা যায়নি। এখন যেই পয়েন্ট নিয়ে যুগপৎ আন্দোলনে আমরা আছি, জামাত এবং ইসলামী আন্দোলন সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল, আমাদের প্রধান দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে নির্বাচনের আগে গণভোট প্রদান, এবং আমরা সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি করছি। মানে গণভোটের দাবিতে আপনারা এবং জামাত এবং ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধভাবে এই দাবি করছেন। আগামী নির্বাচন 3 মাস বাকি রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন বা ভোটের কোনো জোট করছেন? মানে কোনো সবগুলো আমরা একবার শুনেছি যে সবগুলো ইসলামিক দল মিলে একটি মোর্চা বা একটি জোট হবে, সেটি কি হচ্ছে? না, সেটি এই বর্তমানে আমরা জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে আছি। সেই আন্দোলন সামনে অগ্রসর হলে এবং সেই আন্দোলনের একটা বিহিত হলে, জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হলে, এরপরে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটটা কি দাঁড়ায় সেটা আমরা দেখব। বাকি আমরা এমনিতেই ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের জন অভিপ্রায়ের ভিত্তিতে এটা আমাদের সর্বসময়ের একটা দৃষ্টিভঙ্গি এবং আমার আদর্শিক অবস্থান যে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনকে ফেস করা উচিত। সেই জায়গা থেকে আমাদের মধ্যে এই ধরনের ইতিবাচক চিন্তাও আছে। বাকি এখনো পর্যন্ত আমরা নিজেদের মধ্যে এমন কোনো অ্যালায়েন্স গঠনের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তমূলক আলোচনা শুরুও করিনি এবং এমন কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। স্পেসিফিক যদি আমি একটু বলি যে জামাতের সঙ্গে আপনারা কোনো জোট করছেন কিনা? সেটাই তো বললাম যে এখনো পর্যন্ত জামাত সহ অথবা জামাত ছাড়া কোনো ইসলামিক আলাদা ভিন্ন জোট হওয়ার একটা প্রাথমিক আলোচনা আছে, কিন্তু এই মুহূর্তে এখনো কোনো এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। মানে সেটা কি সবগুলো দল ইসলামিক দল মিলে হবে? আমরা প্রথম দিকে এমনটা শুনছিলাম, পরে আবার শুনলাম যে ইসলামিক দলগুলোর মধ্যে 2টি জোট হতে পারে। কোনটা আসলে? 2টি জোট হওয়ার এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা দেখছি না। তবে ইসলামী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের মধ্যে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ এখানে বর্তমান যে আগামী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে প্রধান যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদের সাথে ঘুরে ফিরে সকলের সাথেই বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো অতীতে তাদের সকলের সাথেই ঐক্যবদ্ধভাবে জোট করার, অ্যালায়েন্স করার অতীত ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে বিএনপি ও ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তাদের সখ্যতা আছে এবং জামায়াতে ইসলাম ও ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে অতীতেও তারা জোটবদ্ধ ইলেকশন করেছে। আগামী দিনেও নির্বাচনী কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা এবং আলোচনা উভয়টাই এখনো চলমান আছে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, কোনো রাজনৈতিক সংগঠন ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে থেকে ইতিমধ্যে বিএনপির সাথে তারা জোটবদ্ধ হওয়ার বিষয়ে অনেক দূর এগিয়েছে, আবার কেউ জামাত সহ ঐক্যবদ্ধ হওয়ার পথে অনেক দূর এগিয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। আপনারা কাদের সঙ্গে যাচ্ছেন, বিএনপির সঙ্গে নাকি জামাতের সঙ্গে? আমরা এটা আলোচনার মধ্যে আছি। ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের তৃণমূল থেকে আমাদের প্রায় 1200 প্রতিনিধি নিয়ে গত 25শে অক্টোবর আমরা আমাদের সংগঠনের সর্ববৃহৎ
যে পরিষদ, সাধারণ পরিষদের আমরা বৈঠক করেছি, সেখানে আমাদের তৃণমূল থেকে মতামত নিয়েছি আমরা, এবং মজলিসে শুরারও বৈঠক হয়েছে, তাদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি। এই মতামতগুলিকে সামনে রেখে এগুলো আমরা পর্যালোচনা করছি। হয়তো আমরা এর ভিত্তিতে আমরা আগামী দিনে একটা কোনো সিদ্ধান্তে উপনীত হব। এখনো আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। আচ্ছা, হেফাজত মানে হেফাজতের সঙ্গে আপনাদের মানে আমরা দেখছি যে একটি জামাতের একটি দূরত্ব রয়েছে, বিভিন্ন ইস্যুতে কথা বলছেন, আপনারা কি তাদের সঙ্গে একসাথে জোট করছেন? না, হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা একটা অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম বেসিক্যালি কওমি মাদ্রাসা ভিত্তিক এর নেতৃত্ব। তো সেই জায়গাটা থেকে হেফাজতের পূর্বসূরি যারা এবং বর্তমান নেতৃত্ব, তাদের সাথে জামাতে ইসলামের দৃষ্টিভঙ্গিগত আদর্শিক কিছু মতপার্থক্য রয়েছে। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম আবুল আলা মওদুদী সাহেবের সময় থেকেই, এবং তার বেশ কিছু বক্তব্য এবং তার কিছু দৃষ্টিভঙ্গি, তার কিছু মতবাদ, সেগুলোর বিষয়ে হেফাজতের বা কওমি মাদ্রাসা ভিত্তিক যারা আলেম সমাজ, তাদের অবজেকশন এবং কিছু আপত্তি রয়েছে। সেই জায়গাটা থেকে একটা বিরোধ বা একটা মতপার্থক্যের তো জায়গা আছে, এবং আমরাও হেফাজতে ইসলাম ভুক্ত, আমরা একটা একই পরিবারভুক্ত হেফাজতের দায়িত্বে আমিও আছি, কেন্দ্রীয় দায়িত্বে। সেই জায়গাটা থেকে হেফাজত যেহেতু কোনো রাজনৈতিক সংগঠন না, কাজে কে কার সাথে জোট করবে এই বিষয়ে হেফাজতের নিজস্ব কোনো সিদ্ধান্তের বিষয় নেই। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু পরবর্তী প্রশ্নে যেতে চাই। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে আপনি আফগানিস্তান গিয়েছিলেন, সেখানে কাদের আমন্ত্রণে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, এটি আপনার একটি সাক্ষাৎকার নিয়েও বেশ আলোচনা জন্ম দিয়েছিল। একটু যদি বলেন সেই সফরটি নিয়ে। 5ই আগস্টে আমি অতি সাম্প্রতিক বিগত এই মাসেই, গত মাসের 17 তারিখ থেকে আমরা প্রায় 8-9 দিনের সফরে গিয়েছিলাম সেপ্টেম্বরের। তো সেটি আমাদের একটি আমন্ত্রণের সফর ছিল। আমাদের সেই সফরের আয়োজনকারী একটা সংস্থা ছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রসপার আফগানিস্তান, একটা মানবাধিকার সংস্থা, যারা মূলত আফগান মুসলিম জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে তারা কাজ করছে। এবং তাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো আফগানিস্তানের জনগণের সেখানকার পরিবেশ এবং সেখানকার রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি বিষয়ে পৃথিবীর অন্যান্য মুসলিম সম্প্রদায়গুলোকে, মুসলিম কমিউনিটিগুলোকে তাদের সাথে কানেক্ট করা এবং তাদের জায়গা থেকে এই বিষয়গুলিকে দেখানো। তো ইতিমধ্যে তারা একাধিক ডেলিগেট নিয়ে আফগানিস্তান সফর করেছে যুক্তরাজ্য থেকেই। এই প্রথম তারা তাদের এই প্রসপার আফগানিস্তানের যারা কর্মকর্তা বা যারা এখানে কাজ করে, তাদের অধিকাংশই বাংলাদেশে বংশোদ্ভূত। সেই সূত্রে তারা বাংলাদেশের একটা ডেলিগেটকে সেখানে আমন্ত্রণ জানায়, এবং তারা সেখানকার সরকারি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা ইন্টার রিলেশনের মাধ্যমে ওখানকার একটা ইনভাইটেশন তারা ব্যবস্থা করে, এবং সেই ইনভাইটেশনই আমাদের মূলত আফগানিস্তান সফর হয়। মানে সেই দেশের সরকারের কারোর সঙ্গে আপনাদের বৈঠক হয়েছিল কিনা? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আমাদের বৈঠক হয়েছে। সেখানকার যে পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি, তারপরে সেখানকার শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মোল্লা আব্দুল মান্নান, তারপরে সেখানকার চিফ জাস্টিস মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, সেখানকার বিদ্যুৎ ও পানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর সহ আরও বেশ অনেক বড় বড় কয়েকটা বিশ্ববিদ্যালয় আমরা ভিজিট করেছি। তো তাদের সকলের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আড়াই ল্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস। আপনার কাছে আবারও আসি। আপনি জোট এবং ভোটের ইস্যু নিয়ে আসলে কথা বলছিলাম, যে আপনি বলছেন যে জোটের সম্ভাবনা নেই, আবার হতেও পারে নির্বাচনের আগে। আপনাদের সঙ্গে আদর্শগত জামাতের অনেক সময় দেখি যে হেফাজতের পক্ষ থেকে অনেক কথা বলা হয়, বা আদর্শগত মিল কতটা, সেই ক্ষেত্রে আসলে নির্বাচন যত ঘনিয়ে আসবে জোট হওয়ার কি আসলে শঙ্কা আছে কিনা? হ্যাঁ, জোট হওয়ার একটা সম্ভাবনা আছে। হেফাজতে ইসলাম তো অরাজনৈতিক সংগঠন, হেফাজত নির্বাচনের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, এবং হেফাজত সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হবেও না।
আমরা বাংলাদেশ খেলাফত মজলিস একটা রাজনৈতিক সংগঠন, দেশের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সাংগঠনিক নেটওয়ার্ক বিস্তৃত। আমরা আমাদের মাঠ পর্যায়ে জরিপ চালাচ্ছি, মতামত নিচ্ছি গণমানুষের, যে তারা কিভাবে আমাদেরকে আগামী নির্বাচনে দেখতে চায়। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। হয়তো নির্বাচনের বিষয়টা জুলাই সনদকে নিয়ে গণভোট বিষয়টা মীমাংসা হওয়ার পরেই হয়তো সেই বিষয়টা সমাধান হবে। জোটের বিষয়ে আপনাদেরকে কেউ আমন্ত্রণ করেছে বা আপনারা কাউকে করেছেন? জোটের বিষয়ে আনুষ্ঠানিক এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণ বা আলোচনার পর্যায়ে যায়নি। তবে বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক এই জাতীয় বিষয় নিয়ে বিভিন্ন পর্যালোচনা আলোচনা হয় আমাদের। সম্প্রতি একটি বেশ কিছু বিষয় নিয়ে খুব বিতর্ক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে মসজিদে রাজনৈতিক প্রচারণা চালানো নিয়ে বেশ বিতর্ক তৈরি হচ্ছে। এটি ইসলামে কতটুকু ঠিক বেঠিক সেটিও তো আমি জানি না, আপনার কাছ থেকে একটু জানতে চাই আর কি, যে এটা আসলে কতটা ঠিক। হ্যাঁ, আমরা মনে করি যে মসজিদ এবং যে সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন শিক্ষা প্রতিষ্ঠান শুধু ধর্মীয় নয়, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই কোনো দলীয় প্রচারণার মাধ্যম হিসেবে এটা ব্যবহৃত হওয়া উচিত না। হ্যাঁ, আদর্শগতভাবে ইসলামের কথা আসবে, ইসলামী জীবন ব্যবস্থার কথা আলোচনা হবে এবং ইসলামী জীবন ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ইসলামী রাজনীতির আলোচনাও আসবে। ইসলামী রাজনীতির সৌন্দর্য, ইসলামী রাজনীতির শ্রেষ্ঠত্ব, ইসলামী রাজনীতির যৌক্তিকতা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্যতা, এই সব বিষয়গুলো আসবে। এটা ইসলামের একটা অপরিহার্য অনুষঙ্গ হিসাবে দলীয় রাজনৈতিক প্রচারণা, সেটা মসজিদ কেন্দ্রিক অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক এটা না হওয়াই বাঞ্ছনীয় মনে করি আমরা। জি, আরেকটা বিষয় হচ্ছে যে আগামী নির্বাচন, প্রধান উপদেষ্টা তিনি একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে। নির্বাচন নিয়ে আসলে সরকারের প্রস্তুতি কতটা দেখছেন? নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি আছে, তবে আমরা মনে করি সাফিসিয়েন্ট না। এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া দরকার সেটা এখনো নেই। না থাকার কারণ হলো যে বর্তমানে এই সরকারের বেশ কিছু উপদেষ্টার মধ্যে এক ধরনের মনোবৃত্তি আমরা লক্ষ্য করছি, যে তারা অনেকটাই যেন এখন সেফ এক্সিট চিন্তা করছেন। সেই হিসাবে আগামী দিনে যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, তাদের একটা আনুকূল্য যেন তারা পান বা তাদের সাথে যেন সখ্যতাটা থাকে, সেরকম চিন্তা থেকে কিছু কিছু মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কাজে সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু রাজনৈতিক সংগঠন, 8টি রাজনৈতিক সংগঠন যুগপৎ একটা আন্দোলনের মধ্যে আছি। আমাদের আন্দোলনের এটাও একটা 5 দফা দাবির অন্যতম একটা হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। তো এটার ব্যাপারে আমাদের কিছু আপত্তি আছে, আমরা সেগুলো আমাদের সরকারের কাছে দাবি হিসাবে আমরা উপস্থাপন করছি এবং আমরা সেটা বলছি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ঐক্য কতটা? আমরা মাঠে যে মত দ্বৈততা এবং মতবিরোধ আমরা লক্ষ্য করি একে অপরকে বলার ক্ষেত্রে, ঐক্য কতটা দেখেন? না, ঐক্য যথেষ্ট অবনতি হয়েছিল। জুলাইয়ের বিপ্লবের যে অংশীজন যে সকল রাজনৈতিক সংগঠনগুলো, তাদের মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ একটা অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তবে গত 3-4 দিন ধরে আমার দৃষ্টিতে পড়ছে যে সেই অসহিষ্ণুতা কিছুটা কমে নিজেদের মধ্যে আবারও কিছুটা সহনশীলতার একটা পরিবেশ বিরাজ করছে এবং আমরা আশা করি যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা যেটাই থাকুক, নিজেদের মধ্যকার পারস্পরিক অসহিষ্ণুতা থাকবে না, বরং একটা সহনশীল পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমরা আগামী জাতীয় নির্বাচনকে উদযাপন করব। জি, আপনি একজন আলোচিত বক্তা এবং আমরা লক্ষ্য করেছি যে বিগত স্বৈরাচার সরকারের আমলে আপনি তাদের অন্যতম টার্গেটে ছিলেন। আপনি 2021 সালে আপনাকে নাটকীয়ভাবে গ্রেফতার করার ঘটনা দেখেছি, এর আগে আপনাকে নিয়ে নানান অভিযোগ আমরা আসলে লক্ষ্য করেছি। সেই স্মৃতি নিয়ে আপনি যদি, আপনার উপর নির্যাতন হয়েছে, আপনাকে কারাবরণ করতে হয়েছে, সেগুলো নিয়ে যদি আপনি কিছু বলতে চান। আসলে আমাকে নিয়ে বিগত সরকারের তারা যে নির্যাতনের ভয়াবহ একটা ইতিহাস
রচনা করেছে, এটা সেগুলো সব চিন্তা করলে এখনো বুকের মধ্যে চাপ অনুভব হয়। কি ভয়াবহ একটা পরিস্থিতিরই না আমি সম্মুখীন হয়েছিলাম। যেহেতু আমাদের যে ইমেজ বা আমাদের যে ব্যক্তি পরিচয়, সেটা সম্পূর্ণ একটা ধর্মীয় পরিচয়। একজন আলেম হিসাবে, একজন ইসলামী শিক্ষার একজন শিক্ষাবিদ, শিক্ষক হিসাবে এবং ধর্মীয় আলোচক হিসাবে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এবং স্বাভাবিকভাবেই ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সমাজে বা রাষ্ট্রে যখন পরিচালিত হয়, আমাদেরকে আমাদের ধর্মীয় জায়গা থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদটা করতে হয়। এটা আমাদের একেবারেই কম্পালসারি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশে যখন বিগত সরকার এই ব্যাপকভাবে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভাস্কর্য নামক মূর্তি স্থাপনের একটা রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করলো, আমরা স্বাভাবিকভাবেই আমাদের ধর্মীয় জায়গা থেকে, ইসলামী আদর্শের জায়গা থেকে সরকারকে সেই বিষয়টায় দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রতিবাদ করেছি। এবং সেই প্রতিবাদের একটা পর্যায়ে পদ্মা সেতু কেন্দ্রিক যে বিশাল প্রকল্প ছিল, সেই প্রকল্পের গোড়ায় ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমান সাহেবের একটা বিশালাকায় মূর্তি সেখানে স্থাপনের আয়োজন প্রায় সুসম্পন্ন ছিল। আমাদের প্রতিবাদের মুখে মনে হয়েছে তাদের সেই প্রকল্পটি ভেস্তে যায়। এই প্রকল্প ভেস্তে যাওয়ার পরে শেখ হাসিনার মূল ক্ষোভ আমার প্রতি নিবদ্ধ হয় এবং তিনি যে কোনো মূল্যে আমার কাছ থেকে তার প্রতিশোধ গ্রহণ করার একটা তিনি অঙ্গীকার হয়তো বা গ্রহণ করেন। সেই জায়গা থেকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে, সবগুলো গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় সকল যেই সন্ত্রাসী আক্রমণকারীরা আমার উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে এমনভাবে গণমানুষের সামনে অপমান করার, লাঞ্ছিত করার একটা প্রচেষ্টা চালায়। আমি জানি না বাংলাদেশের ইতিহাসে পূর্বাপর সময়ে এইভাবে ঘৃণ্য কোনো আক্রমণ কোনো সরকারি জায়গা থেকে বাংলাদেশের অন্য কোনো ব্যক্তির উপর এতটা নির্লজ্জভাবে আর হয়নি। আমার উপরে সেই আক্রমণটা হয়েছে এবং সেই আক্রমণের মধ্য দিয়ে আমাকে দীর্ঘ 3 বছর কারাগারে থাকতে হয়েছে এবং কারাগারে অন্যান্য বন্দীদের চেয়ে আমাদেরকে অনেক বেশি নজরদারির মধ্যে রাখা হয়েছে। কারাগার থেকে যখন আমাদেরকে, বিশেষ করে আমাকে যখন কোর্টে নেওয়া হতো, অসংখ্য মামলা ছিল, প্রায় 47টা মামলা আমাকে ফেস করতে হয়েছে, যার কারণে মাসে দেখা গিয়েছে অনেক মাসের অধিকাংশ দিন কোনো কোনো সময় যে আমাদেরকে কাশিমপুর থেকে কোর্টে যাতায়াত করতে হতো। এই কোর্টে যাতায়াতের সময়ও আমাদেরকে অত্যন্ত নির্মম আচরণের সম্মুখীন হতে হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, পায়ের মধ্যে কখনো ডান্না বেরি লাগিয়ে, কখনো হ্যান্ডকাপ, সবসময় হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হতো। আর বিশেষ করে নারায়ণগঞ্জের আদালতে ছিল সবচেয়ে দুর্বিষহ অবস্থা। দীর্ঘ দূর থেকে আমাকে সেখান থেকে ধরে আনা হতো এবং পুলিশের একটা বিশাল শো অফ হতো, মিডিয়ার ক্যাঙ্গারু ট্রায়ালের মতো। এবং প্রতিটা কোর্টের ডেটের পরে সেখানকার যে সরকারি পিপি থাকতো, সে একটা মিথ্যাচারের বয়ান তৈরি করত, যার মাধ্যমে চরিত্র হনন সহ নানা ধরনের মিথ্যাচারের একটা বাক্স খুলে বসতো। এই জাতীয় অকথ্য নির্যাতন, মানসিক যন্ত্রণা, লাঞ্ছনা, অপমানের শিকার আমাকে হতে হয়েছে এবং সেটা নিছক শুধুমাত্র ইসলামিক একটা আদর্শের কথা জোর গলায় বলার অপরাধেই। জি, আমরা নির্বাচন পেছানোর কথা শুনি এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা শুনি। আপনারাও মাঝে মাঝে বলে থাকেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আসলে নির্বাচনে আপনি এই মুহূর্তে 3 মাস বাকি রয়েছে, ষড়যন্ত্র দেখছেন কোন? আমরা একটা ষড়যন্ত্রের আভাস বা আশঙ্কা করি। সেটা হলো যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে। যারা পতিত এবং পরাজিত শক্তি এবং তাদের যারা আশ্রয়দাতা, তাদের যারা পেছন থেকে সাহস শক্তি যোগায়, আশ্রয় দেয়, তারা হয়তো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার, শক্তিশালী গণরায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার দেখতে চায় না। এই জন্য তারা
যে কোনো ধরনের সাবোটাজ ঘটিয়ে হলেও এই নির্বাচনটা বানচাল করার একটা অশুভ তৎপরতায় আমরা দূর থেকে লক্ষ্য করছি। কাদের কথা বলছেন? আমি পরাজিত শক্তির কথাই বলছি। আচ্ছা, যারা বাংলাদেশের স্থিতিশীলতায় যাদেরকে কষ্ট দেয়, যারা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থা দেখতে চায় না, বাংলাদেশ একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাক, বাংলাদেশের ভগ্ন অর্থনীতি আবার ঘুরে দাঁড়াক, বাংলাদেশের বিগত দীর্ঘ প্রায় এই 2 দশক ধরে যে হারানো গণতন্ত্র, মানুষের অধিকার সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক, যারা এটা দেখতে চায় না। এই যে সাম্প্রতিক অনেকগুলো অগ্নিসংযোগের যে ঘটনা, এই ঘটনাগুলো আমাদেরকে আতঙ্কিত করে যে সেই সবগুলো একটা চেইন তার মধ্যে আছে, এবং এই ধরনের সাবোটাজের মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনটাকে না জানি কোনোভাবে ভণ্ডুল অথবা বানচাল করে দেওয়া হয়। এই ধরনের সংখ্যা আমাদেরও মাঝে মাঝে ভাবিয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ। আমি বিরতি থেকে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মাওলানা মামুনুল হক। আমি আবারও যেতে চাই, আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। 2013 সালে ফিরে যেতে চাই। 13 সালের 6 মে শাপলা চত্বরের ঘটে যাওয়া যে ট্র্যাজেডি, সেদিনকার মানে এটার যে মামলা, সেই মামলার অগ্রগতি কতটুকু, বা সেদিনকার স্মৃতি নিয়ে যদি আপনি কিছু বলতে চান। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা জড়ো হয়েছিলাম। মূলত সেই দিন আমাদের ঢাকা অবরোধ কর্মসূচি ছিল। এরপর একটা পর্যায়ে দুপুরের পর আমাদের আমির আল্লামা আহমদ শফি ঘোষণা করলেন যে শাপলা চত্বরে জড়ো হতে। আমরা সেখানে শাপলা চত্বরে জড়ো হই। শাপলা চত্বরে জড়ো হওয়ার পর নানা ধরনের নাটকীয়তা শুরু হয়। আল্লামা আহমদ শফিকে শাপলা চত্বরে আসতে দেওয়া হয় না, এবং সেখানে নানাভাবে কথা পাল্টাপাল্টি কথা হতে থাকে সরকারের সাথে হেফাজতের। একটা পর্যায়ে আমরা সেখান থেকে ঘোষণা দিই যে আমরা এখান থেকে একটা সুরাহা না হওয়া পর্যন্ত শাপলা চত্বর থেকে আমরা সরব না। আল্লামা আহমদ শফি রাতের বেলা আসার কথা অথবা ভোরে আসার কথা, একটা সমাপনীর মধ্য দিয়ে এই সমাবেশ হয়তো সমাপ্ত হতো, কিন্তু এর মধ্যেই রাতের অন্ধকারে সেখানে হাজার হাজার পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা হামলা চালায়। হেফাজতের নিরীহ এবং ঘুমন্ত, আমি বলবো ঘুমন্তই, আমরা সেখানে ছিলাম, আমিও ছিলাম, এবং প্রায় 90% মানুষই সারাদিনের ক্লান্ত অবস্থায় রাস্তায় শুয়েছিল, ঘুমিয়েছিল। ওই অবস্থায় বিপুল গোলা বারুদ সেখানে তাদের উপর চালানো হয়। আমি নিজে তার প্রত্যক্ষদর্শী যে খুব কাছ থেকে কিভাবে তারা মানুষের বুকের দিকে তাক করে, এই হয়তো রাইফেল দিয়ে ছুঁড়ে মেরেছে, সেটা গুলিও হতে পারে অথবা টিয়ার শেল হবে। আমি দেখেছি সর্বোচ্চ 50 হাত দূর থেকে নটরডেমের পরে যে পেট্রোল পাম্পটা, আমি সেখানেই ছিলাম, সেই রাস্তার উপর থেকে পেট্রোল পাম্পে যে সকল মানুষগুলো আশ্রয় নিয়েছে, ওদিক দিয়ে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। তারা ওখানে জটলা পাকানো, সেই জটলাকে টার্গেট করে সেখানে ফায়ার করা হয়েছে। এই ধরনের, এবং শাপলা চত্বরের আমাদের যে স্টেজ ছিল, সেই স্টেজের সামনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4-4টা লাশ সেখানে পড়েছিল। এই মর্মান্তিক ঘটনাগুলো সেখানে সংঘটিত হয়েছে, এবং পরদিন যেভাবে হেফাজতের নিরীহ এই নবীপ্রেমিক জনতার উপর যে বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, ঢাকার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই শাপলা চত্বর ফেরত তৌহিদি জনতার উপর আওয়ামী হায়নারা বর্বর আক্রমণ পরিচালনা করে, তাদের উপর হামলে পড়ে, ভয়াবহ এক মানবতার ভয়াল বিপর্যয় ঘটে। এখান থেকে অসংখ্য মানুষ তারা আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, তারা ক্ষতবিক্ষত হয়ে বিভিন্ন হাসপাতালে আশ্রয় নেয়। দিনব্যাপী 6 মে সারা দিনব্যাপী ঢাকার শহরের বিভিন্ন হাসপাতালে আওয়ামী লীগের লোকজন, যুবলীগ, ছাত্রলীগ, ইভেন পুলিশের লোকজন সহ রেড দেয়। রেড দিয়ে যেখানে হাসপাতালে কাউকে পাওয়া গেলে সেখানে তাদের উপর টর্চার চালায়। তারপরে ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার যে যানবাহন, রেল অথবা লঞ্চ মাধ্যমে, নৌপথে যারা নিজ নিজ এলাকায় পৌঁছেছে, প্রত্যেকটা স্টেশনে স্থানীয় আওয়ামী লীগের লোকেরা হেফাজতের আলেম ওলামা এবং নিরীহ ধর্মপ্রাণ মানুষের উপর নির্মমভাবে তাদের উপর আক্রমণ পরিচালনা করে। আমি এতটা ব্যাপকভাবে এবং এরকম দেশব্যাপী নিরীহ
একটা শ্রেণীর উপর এমন বর্বর হত্যাযোগ্য হামলাযোগ্য আমি জানি না যে ইতিহাসে এই ধরনের নজির আর কি পরিমাণ রয়েছে বাংলাদেশে। এটির বিচার প্রক্রিয়া কি এখন এগুচ্ছে? হ্যাঁ, এর বিচার প্রক্রিয়া এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হেফাজত ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা ট্রাইব্যুনাল আমলে নিয়ে ইতিমধ্যে তার চার্জশিট দাখিল করে সেটার এখন আপনার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে মামলা বেশ অগ্রসর হয়েছে। আমরা আশা করি যে মামলা দ্রুতই নিষ্পত্তি হয়ে এর প্রকৃত অপরাধী দায়ীরা শাস্তি পাবে ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাস সেরা নির্বাচন করবেন, আগামী নির্বাচন কেমন হবে আপনার কাছে কি মনে হয় বর্তমান বাস্তবতা দেখে? বর্তমান বাস্তবতা দেখে আমার মনে হয় যে বর্তমান সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার এই ঘোষণা বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্ষমতা আমরা যে দেখেছি বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, এটা এখনো পর্যন্ত গণমানুষের আস্থার পরিণত হয়নি। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যথেষ্ট মানুষের সংশয় রয়েছে যে তারা কতটা আন্তরিকতার সাথে এই একটি সুন্দর অন্তর্ভুক্তমূলক এবং এই আপনার শান্তিপূর্ণ নির্বাচন তারা সম্পন্ন করতে পারবে, সেটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের কাছে মনে হয় যে এখানে একাধিক পক্ষই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মারমুখী হয়ে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে এই সাধারণ প্রার্থীদের এই মারমুখী মনোভাব, প্রতিদ্বন্দ্বীদের এই অবস্থান ট্যাকেল দেওয়াটা সরকারের জন্য খুব কঠিন হবে বলে আমার মনে হয়। কেমন নির্বাচন হবে তাহলে? নির্বাচন হবে, তবে খুব আমি আশঙ্কা করি যে নির্বাচনে অনেক সংঘাতমূলক হওয়ার, প্রাণহানি ঘটার যথেষ্ট নাশকতার আশঙ্কা আমি করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সহনশীলতা কি দেখছেন? আমরা চেষ্টা করছি, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে যারা এখন আগামী নির্বাচনে প্রধান প্রতিপক্ষ বা প্রধান প্রতিদ্বন্দ্বী যে দলগুলো আছে তারা সকলেই অতীতে একসময় একসাথে ফ্যাসিবাদের মোকাবেলায় দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছে। তাদের মধ্যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে একেবারে পরস্পর সরাসরি বিরোধপূর্ণ যে অবস্থান সেটা কমে আসা উচিত। সেজন্য আমরা মাঝখান থেকে কাজ করছি, উভয় পক্ষকে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করছি। আমরা মনে করি বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশটাকে যেই পর্যায়ে উপনীত করে রেখে গিয়েছে, এই পর্যায় থেকে এই রাষ্ট্রকে যদি রক্ষা করতে হয়, এটাকে যদি আবার পূর্বের ধারায় একটা স্থিতিশীল অবস্থায় এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে উন্নতির দিকে যদি অগ্রযাত্রা করতে হয়, তাহলে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই। প্রশাসন যেইভাবে বিগত সরকার দলীয়করণ করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দলীয়করণের হাত থেকে প্রশাসনকে আদৌ তারা কোনো মুক্ত করতে পারেনি এবং এটা খুব সহজ কোনো বিষয় না। লেয়ারে লেয়ারে দলীয়করণ করা হয়েছে। আপনার কয়টা লেয়ার এখান থেকে অপসারণ করবে? হয়তো আপনার পদবিন্যাস করা হয়, বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয় ইত্যাদি কারণে প্রশাসনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও ঘাপটি মেরে থাকা বহু ফ্যাসিবাদের দোসর এখনো পর্যন্ত সেখানে তারা কর্মরত আছে। এই পরিস্থিতি এবং বাংলাদেশের বিরুদ্ধবাদী যে আন্তর্জাতিক শক্তি তারাও সোচ্চার আছে বাংলাদেশটাকে এবং ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশকে ব্যর্থ করার জন্য। কাজে এই সকল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে বাংলাদেশকে সাফল্যের ধারায় পরিচালিত করাটা খুব সহজ কোনো বিষয় হবে না। এর জন্য অবশ্যই যে পরস্পর বিরোধপূর্ণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে প্রধান দলগুলো আরো বেশি নিজেদের মধ্যে সমন্বয় জরুরি মনে করি আমি। জি, আমার একদম শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা লক্ষ্য করেছি যে হেফাজত ইসলাম, আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, পাশাপাশি হেফাজত ইসলামের একজন নেতা। হেফাজত ইসলামের সঙ্গে জামাতকে নিয়ে কথা বলছে, মতভেদটা আসলে কি নিয়ে? মতভেদ তো আরো অনেক আগের, এটা মূলত হেফাজতের সাথে মতভেদ না, এটা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশে মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক যে আলেম সমাজ রয়েছে তাদের প্রতিনিধিত্ব করে এবং আমরা মনে করি আমাদের এই সাবকন্টিনেন্টালে
ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা, ইসলামী শিক্ষার যে চর্চা, এর প্রধান প্রতিনিধিত্বশীল যে অঙ্গন, সেটাই কওমি অঙ্গন বা দেওবন্দি ধারা। তো তাদের সেই জামাতে ইসলামের যে প্রতিষ্ঠা লগ্ন, যে তাদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, তার বেশ কিছু বিতর্কিত বক্তব্য রয়েছে, যেই বক্তব্যগুলোর সাথে হেফাজতের পূর্বসূরিদারি এবং হেফাজতের বর্তমান এবং অতীত নেতৃবৃন্দ তারা কখনোই এই বক্তব্যগুলোর সাথে ধর্মীয় প্রমাণ, কোরআন সুন্নাহর আলোকেই একমত হতে পারে না। সেই জায়গাগুলোই মূলত বিরোধের জায়গা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ মাওলানা মামুনুল হক, আমির বাংলাদেশ খেলাফতে মজলিস। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মামুনুল হক আপনাকে। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশামৃতি কাজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।